ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আবার একটু পড়াশোনা করব। আমার মনে হয় ইংলিশ সাবজেক্ট যারা এবারে এসএলএসটি যারা অ্যাপিয়ার হচ্ছ, স্পেশালি ক্লাস 9, 10 এবং 11, 12 যারা অ্যাসপিরেন্টস, প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট। সেটা হলো এই অল্প সময়ের মধ্যে তোমরা কোনোভাবেই অ্যাংজাইটি বা কোনোভাবে টেনশন নেবে না। খুব বিষয়টা খুব ক্যাজুয়ালি নাও। যেভাবে আমরা কলেজ ইউনিভার্সিটিতে খুব ফ্রিলি বিষয়গুলো পড়তাম, বা আমরা প্রফেসর বা লেকচারার কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে আমরা টাচে থাকতাম আর কি, জাস্ট ঠিক সেইভাবেই বিষয়গুলোকে তোমরা এনজয় করো। এরকম নয় যে এক্সাম আছে বলে একদম থ্রু আউট দ্য ডে সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকবো বা পড়াশোনা করবো, কারণ এটা একটা লিটারেচার, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে স্যাটিসফ্যাকশন বা এনজয়মেন্ট একটা বিরাট ব্যাপার। তোমার ভালো লাগার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর আমার সাবজেক্ট স্পেশালি তো বুঝতেই পারছো যে এখানে খুব একটা স্ট্রেস নিয়ে পড়লে কিন্তু আমার মনে হয় যে সেটা খুব একটা তোমাদের কাছে এক্সপেক্টেড হবে না বিষয়টা। ওকে, তো যতক্ষণ ভালো লাগছে সেটা, কবিতা ভালো লাগলে কবিতা পড়ো, ড্রামা ভালো লাগলে ড্রামা পড়ো, শর্ট স্টোরি ভালো লাগলে শর্ট স্টোরি পড়ো, এসে ভালো লাগলে এসে পড়ো। তবে অবশ্যই যেটুকু সময় পড়বে একটু অ্যাটেন্টিভলি পড়ো, একটু কনসেন্ট্রেশন নিয়ে পড়ো। এবং কোয়েশ্চেন পড়ার পর কোয়েশ্চেন্স, মডেল কোয়েশ্চেন্স আমরা যেগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো। আর উড়ান পাঠশালার প্রত্যেকটা অনুগামী যারা যারা ফলোয়ার, যারা ফলো করো, আমার সবার কাছেই একটা হার্টফেল্ট রিকোয়েস্ট থাকবে যে তোমরা কোঅপারেট করো আমাদের সাথে। ডেফিনেটলি ক্লাসগুলো শোনো, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন, তোমাদের যদি রিগার্ডিং মাই সাবজেক্ট, রিগার্ডিং এনি কোয়েশ্চেন, মকের কোয়েশ্চেন, আমরা অলরেডি মক স্টার্ট করছি, সেই মকগুলো প্রত্যেকে পজিটিভলি দাও। এবং ক্লাস অ্যাসাইনমেন্ট, তোমাদের ক্লাসে যে টপিকগুলো হচ্ছে সেই ক্লাস অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন্সগুলো তোমরা একটু দেখো। ওকে, তো তার সাথে এবার ডেফিনেটলি তোমাদের যে কম্পিটেন্স বা তোমাদের যে এফিসিয়েন্সি, সেটা তো অবভিয়াসলি লাগবেই। অবভিয়াসলি, কারণ পরীক্ষা মানে তো আমি আগের একদিনই ফার্স্ট ডেই বলেছিলাম যে ইটস এ ওয়ান ডে গেম। তো সারা বছর তুমি কি প্রিপারেশন নিলে তো সেটা কিন্তু যা যাবে না, তোমার ওই দিন তুমি কতটা আউটপুট দিতে পারছো, তো দ্যাট উইল বি ফাইনালাইজড। ওকে, তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে আমরা আসি। আমি কিছুক্ষণ আগেই, মানে জাস্ট এর আগের যে ক্লাস নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে আমরা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আমরা কমপ্লিট করলাম, যেটা পাসের ক্ষেত্রে রয়েছে, দ্য ডার্কলিং থ্রাস। এটাও পাস ক্যাটেগরির জন্য যারা অ্যাপিয়ার হচ্ছে, যারা অ্যাপ্লাই করছো, তাদেরকে এটা পড়তে হবে, এটা এসএসসির সিলেবাসের মধ্যে আছে। তো আমি চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল তোমাদের কবিতার যে ইনার থিম বা আন্ডারলাইন যে মিনিং সেটা একটু হাইলাইট করার। আচ্ছা, ফার্স্টে আমরা এই কবিতার একটু থিমটা আমি একটু ইন ব্রিফ বলে দিই। এটা অবভিয়াসলি থমাস হার্ডি, বাই থমাস হার্ডি, দ্য ডার্কলিং থ্রাস। দ্য ডার্কলিং থ্রাস, ডার্কলিং ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে, আমরা বলতে পারি ডার্ক থেকে ডার্কলিং ওয়ার্ড এসে, তাই না? তো এই টাইটেলে ডার্কলিং, এটা মানে হচ্ছে হিডেন ইন দ্য ডার্কনেস, অর্থাৎ দ্য থ্রাস একটা পাখি, গায়ক পাখি বলতে পারি আমরা, সিঙ্গিং বার্ড, যে হচ্ছে হুইচ ইজ হিডেন amidst ডার্কনেস। ওকে, তো কবিতার থিমটা হচ্ছে স্পেশালি দিস পোয়েম offers a contrast between the desolation of a wintry season and the joyous song which a thrush is heard singing in the darkness of the evening. অর্থাৎ the whole poem actually symbolizes a contrast, depicts a contrast. সেই কন্ট্রাস্টটা কি না, একদিকে হচ্ছে নেচার, যেখানে সিজন, যে সিজনটা এখানে হার্ডি হাইলাইট করেছে, দ্যাট ইজ হচ্ছে উইন্টার সিজন। উইন্টার তোমরা জানো যে নেচারের ক্ষেত্রে অ্যাডভার্সারি একটা সিজন, একটা রাইভাল সিজন, কারণ উইন্টার হচ্ছে ইজ এ সিজন অফ ডিকে অ্যান্ড ডেসোলেশন, যে সময় প্রকৃতি তার যে সৌন্দর্য সেটা হারায়, প্রকৃতি রুক্ষ লাগে, প্রকৃতিকে খুব বিবর্ণ লাগে। ওকে, এবং পাতা ঝরার সময় বলতে পারো। তো বসন্ত, স্প্রিং হচ্ছে নেচারের কাছে সুদিং সিজন। ওকে, পজিটিভ। তো কবিতাটা এটা প্রথম থেকেই আমরা দেখবো যে ইট সিগনিফাইজ এ কন্ট্রাস্ট। সেই কন্ট্রাস্টটা কি আমি আবার একবার বলছি, বিটুইন দ্য ডেসোলেশন অফ এ উইন্টার সিজন
and the happy joyous song of thrush. Okay, ফার্স্ট যে টু স্ট্যাঞ্জার, এই কবিতার প্রথম যে দুটো স্ট্যাঞ্জার, এই দুটো স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে দ্য ডেজোলেট উইন্ট্রি সিন হ্যাজ বিন ডেপিক্টেড, অর্থাৎ শীতের যে ক্ষয় বা তার যে ডেজোলেট যে আউটলুক, তো সেটা এখানে ফুটে উঠেছে। আর থার্ড স্ট্যাঞ্জা আমরা বলতে পারি দ্য পোয়েট স্পিক্স অফ joyous song which the poet is now listening. থার্ড স্ট্যাঞ্জায় এই থ্রাসের যে গান, সেই গান নিয়ে তিনি বলেছেন, ডিসকাস করেছেন। আর ফোর্থ স্ট্যাঞ্জা আমরা দেখব the poet expresses the idea that the thrush is singing joyously, merrily, okay, because it knows of some good fortune which is to bless this world, while he himself is unaware of any such blessing. The poet can see nothing on the earth to make the thrush happy, and therefore the thrush's happy song indicates some hope of a blessing which the bird feels, but about which the poet knows nothing at all. Okay, তাহলে আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ মেইন যে থিম সেটা আমি এখানে হাইলাইট করেছি, বললাম। এবার আমরা কবিতায় আসছি। আই লিন্ট, আই বলতে এখানে কবি নিজেকে বলছেন। ওকে, আই লিন্ট, লিন্ট ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ঝোঁকা আর কি, মানে স্টুপ বা বেন্ট বলতে পারো। দ্য পোয়েট হিয়ার স্টুড এগেনস্ট, দ্য পোয়েট হিয়ার স্টুড স্ট্যান্ডিং এগেনস্ট the support of a coppice gate. Coppice gate মানে হচ্ছে উডেন গেট। ওকে, উডেন গেট, উডেন গেট বলতে পারি আমরা। তাহলে the poet here leaned, the poet here stooped against the support of a wooden gate. তিনি একটা উডেন গেটে হেলান দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। when frost was spectre grey, তাহলে কবিতা অবস্থানটা বলছেন যে he stood against the support of a wooden gate when frost was spectre grey, frost কুয়াশা বলতে পারি আমরা, was spectre grey, এবং এই সময়ে প্রকৃতির যে বিবরণ, সেই বিবরণ কবি এখানে দিচ্ছেন যে ফ্রস্টকে লাগছিল কি না স্পেক্টার গ্রে। স্পেক্টার গ্রে মানে the frost looked grey and dull like a ghost। তাহলে ঘোস্টের অ্যাপিয়ারেন্স যেরকম ডাল হয় আমরা বলতে পারি, অর্থাৎ যেটা বলতে পারি আমরা গ্রে হয়, স্পেক্টার গ্রে, অর্থাৎ ফ্রস্ট হিয়ার অ্যাপিয়ার্স লাইক থিন অ্যান্ড ডাল গ্রে ঘোস্ট। তাহলে ফ্রস্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে কার না স্পেক্টার গ্রে। তাহলে স্পেক্টার গ্রে ওটার মানে লিখে রাখো গ্রে অ্যান্ড ডাল। তাহলে গ্রে ওয়ার্ড এখানে দেওয়া আছে গ্রে অ্যান্ড ডাল, গ্রে অ্যান্ড ডাল অ্যাপিয়ারেন্স লাইক ঘোস্ট। and winter's dregs made desolate, dregs ওয়ার্ডটার মানে কি? dregs অ্যাকচুয়ালি আমরা জানি যে যেটা একটা গ্লাসে ওয়াইন, স্পেশালি ড্রেগ মানে একটা লাস্ট পার্ট, লাস্ট পোর্শন। ওকে, তাহলে এখানে ড্রেগস মানে হচ্ছে লাস্ট পোর্শন অফ উইন্টার, মানে একদম শীতের যে অন্তিম যে মুহূর্ত বা শেষ মুহূর্ত আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি ড্রেগ ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে ইম্পিউরিটিস অফ এনি লিকুইড, মেবি ইট ওয়াইন, মেবি এনি লিকুইড থিংস which is settled down at the bottom of the glass or container. Okay, তো সেই জায়গা থেকে ড্রেগস ওয়ার্ড দেখা যাচ্ছে। এখানে ড্রেগস মানে হচ্ছে দ্য লাস্ট পোর্শন অফ উইন্টার, অর্থাৎ শীত একদম শেষের মুহূর্তে। made desolate the weakening eye of day and winter's dregs made desolate, desolate ওয়ার্ডটার মানে কি? desolate কথাটা এখানে মানে লিখে রাখো, desolate মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোনলি বলতে পারি আমরা, লোনলি বা বলা যায় সলিটারি। ওকে, সলিটারি পরিত্যক্ত, সলিটারি, বা আমরা অ্যাবান্ডন্ড বলতে পারি, অ্যাবান্ডন্ড। ওকে, and winter's dregs made desolate the weakening eye of day, অর্থাৎ the diminishing light of the sun।
দ্য উইকেনিং আই অফ ডে, আই অফ ডে এখানে কাকে ডিনোট করেছে, মেটাফরাইজ করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি সানকে। আর উইকেনিং মানে হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে দিনের যে আলো, সেই দিনের আলোটা কমছে, অর্থাৎ দিনের আলোর যে ছটা বা দিনের আলোর যে জ্যোতি সেটা আস্তে আস্তে কমছে। উইকেনিং মানে হচ্ছে ডিমিনিশিং লাইট, ডিমিনিশিং লাইট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের কিরণ আস্তে আস্তে পড়ছে এবং ধীরে ধীরে অন্ধকার নামছে, ঘনিয়ে নামছে। And winter's dregs made desolate the weakening eye of day, অর্থাৎ এই দুটো লাইনের মধ্যে অ্যাকচুয়ালি কবি এটা বোঝাচ্ছেন যে উইন্টার ইজ আলটিমেটলি ইজ গোয়িং টু বি এন্ড, শীত শেষ হচ্ছে এবং শীতের যে লাস্ট যে পার্ট, লাস্ট পোর্শন, একদম অন্তিম জায়গায় আমরা পৌঁছে গেছি। এবং সেখানে বলা হচ্ছে যে দ্য লাস্ট পোর্শন অফ উইন্টার অ্যাকচুয়ালি মেড ডেসোলেট, মেড অ্যাবান্ডন দ্য উইকেনিং আই অফ ডে, অর্থাৎ দিনের যে আলো, সূর্যের যে আলো, সেটা আস্তে আস্তে ডিমিনিশ হচ্ছে, অর্থাৎ ক্ষয়িষ্ণু। দ্য ট্যাঞ্জেল বাইন্ড স্টিমস, ট্যাঞ্জেল ওয়ার্ডটার মানে একটু নোট ডাউন করো, ট্যাঞ্জেল ওয়ার্ডটার মানে হচ্ছে ইন্টারউইভেন, তাহলে আমি পাশে লিখছি ইন্টারউইভেন বা ইনভলভ। বাইন্ড স্টেমস, বাইন্ড স্টেমস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ক্লাইম্বিং, আমরা বলতে পারি ক্লাইম্বিং স্টেমস অফ দ্য ক্লাইম্বিং প্লান্টস লাইক স্ট্রিংস, দ্য ট্যাঞ্জেল বাইন্ড স্টেমস স্কোর দ্য স্কাই, তাহলে ট্যাঞ্জেল মানে বললাম আমি ইন্টারউইভেন, ইনভলভ, আর বাইন্ড স্টেমস মানে স্টেমস অফ এ ক্লাইম্বিং প্ল্যান্ট, যে প্ল্যান্টগুলো অর্থাৎ লতা পাতা বা যেগুলো উপরের দিকে আস্তে আস্তে উঠছে আর কি, অর্থাৎ যে গাছের যে কাণ্ডগুলো যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কোনো কিছু সাপোর্ট অবলম্বন নিয়ে উপরের দিকে উঠছে, ওই যে লতা পাতা এগুলো যেন পরস্পরকে জড়িয়েছে, ইন্টারউইভেন অ্যাকচুয়ালি দ্য ট্যাঞ্জেল বাইন্ড স্টেমস, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি স্টেম অফ দ্য ক্লাইম্বিং প্ল্যান্টস ইজ ইন্টারউইভেন, ইজ ইন্টারমিঙ্গল, যেন পরস্পরকে জড়িয়ে রয়েছে, অর্থাৎ খুব ঘেঁষাঘেঁষি করে রয়েছে। স্কোর দ্য স্কাই, স্কোর মানে হচ্ছে লাইন, যেন মনে হচ্ছে তারা পরস্পর একটা কিউ রচনা করেছে, একটা লাইন রচনা করেছে, অর্থাৎ এই লাইনটার মানে হচ্ছে স্টেমস অফ দ্য ক্লাইম্বিং প্ল্যান্টস অ্যাকচুয়ালি লাইন দ্য স্কাই, মেড এ কিউ, মেড এ লাইন, যেন মনে হচ্ছে আকাশের দিগন্ত জুড়ে এই গাছের যে কাণ্ডগুলো পরস্পরের মধ্যে একটা সারি রচনা করেছে। লাইক স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স, লাইক স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স, অর্থাৎ এই যে স্টেমস অফ দ্য ক্লাইম্বিং প্লান্টস, এদের যে পজিশন বা এদের যে লোকেশন, এটাকে কম্পেয়ার করছেন কবি এখানে লাইক স্ট্রিংস, স্ট্রিংস মানে হচ্ছে তার, অফ ব্রোকেন লায়ার, লায়ার মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, তো তার ছেঁড়া যে তার, সেই তারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, অর্থাৎ এখানে লায়ার হচ্ছে ইউজ টু বি এ কাইন্ড অফ স্ট্রিংড অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা বাদ্যযন্ত্র স্পেশালি। এখানে লাইন্স অ্যাকচুয়ালি কম্পেয়ার করা হচ্ছে টু দ্য স্ট্রিংস অফ সেভারাল ব্রোকেন লায়ার, তাহলে আমি আবার বলছি, দ্য লায়ার ইউজ টু বি এ কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে বীণা বা বাদ্যযন্ত্র বলতে পারি আমরা। আর এখানে লাইন্স অ্যাক্রস দ্য স্কাই, অর্থাৎ এই বাইন্ড স্টেমস, এদের যে কিউব, এদের যে লাইন, সারিবদ্ধ যে লাইন, সেটাকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে, কম্পেয়ার্ড টু দ্য স্ট্রিংস অফ সেভারাল ব্রোকেন লায়ার্স, অর্থাৎ বাদ্যযন্ত্র, এই লায়ার বাদ্যযন্ত্রের ছিঁড়ে যাওয়া তারগুলোর সাথে কম্পেয়ার করা হচ্ছে। ওকে, a beautiful analogy. And all mankind that haunted night, and all mankind that haunted night, haunted মানে হচ্ছে অ্যাকচুয়ালি মুভমেন্ট, ওকে, roamed about, তাহলে haunted ওয়ার্ডার মানে লিখে আমি এখানে লিখলাম roamed about, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে যারা ঘোরাফেরা করছে, nigh means near, okay, near, had shot their household fires, had gone into their houses to warm themselves, their household fire, had shot their household fires, অর্থাৎ কবি বলছেন যে যে সমস্ত মানুষেরা, যারা সমস্ত মানুষ যারা কাছাকাছি যারা ঘোরাফেরা করছিল,
পারপাসলেসলি বা এমলেসলি তারা ধীরে ধীরে they had gone, they had returned to their household, to their houses, কিসের জন্য? in order to warm themselves, অর্থাৎ আগুনের কাছে বসে একটু উত্তাপ নেওয়া এবং শরীরকে গরম। কারণ অলরেডি আমি আগেই বলেছি যে এই টোটাল কবিতাটা এখানে ফোকাস করা হচ্ছে উইন্টার সিজনকে। তাহলে উইন্টারে মানুষ, চিল উইন্টার, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ শীতের কামড়ে একদম মানে ভীষণভাবে যৌথবু হয়ে আছে। তো সেই তাদের যে ক্লামজিনেস, এই ক্লামজিনেসটাকে কাটানোর জন্য তারা আস্তে আস্তে বাড়ি ফিরছে, বাড়ি ফিরে একটু আগুনের সামনে তারা শরীরকে উত্তাপ দিতে চাইছে আর কি। দ্য ল্যান্ডস সার্ফ ফিচার্স, দ্য ল্যান্ডস সার্ফ ফিচার্স। আচ্ছা, এখানে সার্ফ ফিচার্স ওয়ার্ডটা একটু মানেটা লিখে নাও। সার্ফ ফিচার মানে হচ্ছে প্রমিনেন্ট ফিচার, প্রমিনেন্ট, আমি লিখলাম প্রমিনেন্ট ফিচার। The land surf features seem to be the century's corpse. Corpse means a dead body, dead body, outland মানে actually layout. তাহলে এখানে the land surf features seem to be the century's corpse outline. অর্থাৎ এখানে কবি যেটা কম্পেয়ার করছেন, তিনি বলতে চাইছেন যে the dead body of the century, অর্থাৎ 19th century, which is going to end, যেটা শেষ হতে যাচ্ছে। অর্থাৎ কবি এখানে বলছেন 19th century was over, 19th century was dead, okay, and the dead body of the century was laid out for burial. Actually এখানে সেঞ্চুরিকে কম্পেয়ার করা যায়, has been personified. The land surf features seem to be the century's corpse. অর্থাৎ সেঞ্চুরি যে 19th সেঞ্চুরিকে কবি এখানে বলছেন 19th সেঞ্চুরির যে ডেড বডি, আসলে the land surf features seem to be the century's corpse. Century has been personified, এখানে corpse মানে ডেড বডি, অর্থাৎ এখানে ডেড বডির সাথে কম্পেয়ার করা হচ্ছে কার না, প্রমিনেন্ট ফিচার্স অফ দ্য ল্যান্ড। এই ল্যান্ডের যে সার্ফ বা যে প্রমিনেন্ট ফিচার্স, দ্য রিমার্কেবল ফিচার্স, সেটাকে কবি এখানে বলছেন টু বি দ্য সেঞ্চুরিজ কর্পস আউটল্যান্ড। অর্থাৎ দ্য ডেড বডি অফ দ্য 19th সেঞ্চুরি ওয়াজ লেড আউট, তাকে শায়িত করা হয়েছে, ফর বারিয়াল, কবরস্থ করার জন্য, সমাধিস্থ করার জন্য। অর্থাৎ সেঞ্চুরিকে এখানে পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা, হিজ ক্রিপ্ট, দেখো এখানে হিজ ক্রিপ্ট, এখানে হিজ বলতে ইটস, আমি একটু আগেই বললাম যেখানে একজন ব্যক্তির সাথে কম্পেয়ার করা হচ্ছে 19th সেঞ্চুরি উইথ অল ইটস প্রমিনেন্ট ফিচার্স, যে প্রত্যেকটা এজ বা প্রত্যেকটা সেঞ্চুরি নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, ইউনিক ফিচার্স থাকে, তাই না? তো যেটার জন্য আমরা ফলো করি কোনো সেঞ্চুরিকে, স্পেশালিটি তার যে ইউনিকনেস, সেটার জন্য। তো এখানে কবি বলছেন যে অ্যাকচুয়ালি ইটস হিজ ক্রিপ্ট, অর্থাৎ ইটস টুম্ব। তো সেঞ্চুরিকে এখানে কম্পেয়ার করছে একটা লিভিং বিং এর ডেড বডির সাথে, অর্থাৎ দ্য সেঞ্চুরি হ্যাজ বিন পার্সনিফাইড। এবং তারপর তিনি কি বলছেন, হিজ ক্রিপ্ট, ক্রিপ্ট মানে হচ্ছে এখানে টুম্ব বললাম, হ্যাঁ, সমাধি বা স্মৃতিসৌধ বলতে পারি আমরা। দ্য ক্লাউডি ক্যানোপি, দ্য ক্লাউডি ক্যানোপি অর্থাৎ ওভারহ্যাঙ্গিং ক্লাউডস। তাহলে দ্য ক্লাউডি ক্যানোপি, ক্লাউডি ক্যানোপি মানে হচ্ছে ওভার হ্যাঙ্গিং, ওকে, ক্লাউডলেটস বা ক্লাউডস বলতে পারি, ওকে। তাহলে এইটুকু লাইনে আমি একটু মানে একটু বলে দিই, দেখে নাও। অর্থাৎ এখানে কবি বলছেন যে ডেড বডি অফ দ্য সেঞ্চুরি, আমি একটু আগে যেটা বললাম, ওয়াজ লেড আউট ফর বারিয়াল, হিয়ার দ্য সেঞ্চুরি হ্যাজ বিন পার্সনিফাইড। হিজ ক্রিপ্ট মানে আমি টুম বললাম। দ্য ক্লাউডি ক্যানোপি, দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, অর্থাৎ অ্যাকচুয়ালি ওভারহ্যাঙ্গিং ক্লাউডস, ক্লাউডস হ্যাঙ্গিং, অর্থাৎ ওভারহ্যাঙ্গিং ক্লাউডস উইল ফর্ম, উইল ইরেক্ট ইটস টুম। অর্থাৎ এই সেঞ্চুরির যে স্মৃতিসৌধ বা সেফালচার বলতে পারি, সেটা গড়ে তুলবে কে না, ওভারহ্যাঙ্গিং ক্লাউডস। অর্থাৎ overhanging clouds will be the dome, will be the cenotaph, will be the sepulchre of the dead 19th century. The wind is death lament, the wind is death lament, অর্থাৎ the sounds being produced by the wind
regarded by the poet as a song of mourning over the death of the century. এখন আমরা প্রত্যেকেই জানি যে কারো ব্যক্তি বা কোনো মানুষের মৃত্যুর পর তার যে অন্ত্যেষ্টিক্রিয়া যখন হয়, তার যখন শবযাত্রা, সেখানে মনফুল যে গান গাওয়া হয়, অর্থাৎ মানে শোকস্তব্ধ যে গান বলতে পারি। তাহলে এখানে কবি বলছেন যে বাতাসের যে আওয়াজ, অর্থাৎ the sounds produced by the wind actually would be the mournful song would be the death lament of the dead century. তাহলে the wind his death lament. তাহলে আমি বিষয়টা আবার একবার ব্রিফিং করে দিচ্ছি। এখানে সেঞ্চুরি স্কপস কাকে বলা হচ্ছে? প্রমিনেন্ট ফিচার্স of the 19th century, of the dead 19th century are compared with the dead body of the century. The century has been personified here, and his dead body was laid out for burial. His crypt and the tomb or the cenotaph of the 19th century will be erected, will be produced but generated but formed by the overhanging clouds. Okay, Arki, the sound, the tumultuous sound produced by the wind would be the mournful song or the lamenting song over the dead body of the 19th century. Acha. The ancient pulse of germ and birth, the ancient pulse of germ and birth, or the ancient pulse bolte ekhane ancient rhythm, the ancient pulse of germ and birth. এখানে germ মানে হচ্ছে sowing of seeds বলতে পারি আমরা, আর birth হচ্ছে কি বলবো বলো, sprouting বলতে পারি আমরা, sprouting of the plants. অর্থাৎ কবি বলছেন এই যে প্রথমে বীজ বপন করা হয়, সেই বীজ বপন করার পর সেখান থেকে আস্তে আস্তে গাছ হয়। তাহলে এই যে অ্যানসিয়েন্ট রিদিম, অর্থাৎ এই রিদিমে কিন্তু প্রকৃতি আবর্ত হয়েছে সাইক্লিক অর্ডারে। দ্য নেচার ইজ রিভলভড around these cyclic orders. এই সাইক্লিক অর্ডারটা হচ্ছে শোয়িং অফ সিডস এবং হচ্ছে স্প্রাউটিং অফ দ্য প্লান্টস। চারা গাছ, সেখান থেকে বীজ থেকে চারা গাছের জন্ম এবং তা থেকে ট্রি বলতে পারি আমরা, ফুল গ্রোন ট্রি। তো এই যে ছন্দটা প্রকৃতির মধ্যে, তো এই যে অ্যানসিয়েন্ট রিদিমটা, অর্থাৎ এই রিদিমটা কি ওয়াজ সাঙ্কেন হার্ড অ্যান্ড ড্রাই, অর্থাৎ হ্যাড স্লোড ডাউন, ডিমিনিশড। কবি বলছেন যে এই কনসেপশন, একইভাবে আমাদের মধ্যে যে ধারণা, চেতনা এবং সেটাকে অ্যাপ্লিকেশন, অর্থাৎ সেটাকে ইউটিলাইজেশন বলছে, অর্থাৎ বর্তমান প্রজন্মের 19th সেঞ্চুরি যারা মানুষ, ঠিক আছে, তো তারা তাদের মধ্যে যে ধারণা, কনসেপশন, কপুলেশন এবং রিপ্রোডাকশন, অর্থাৎ ফরমেশন অফ আইডিয়া, কনসেপশন অ্যান্ড দেয়ার ইউটিলাইজেশন, যেমন ভাবে বলছে সোয়িং অফ সিডস আর স্প্রাউটিং অফ প্ল্যান্টস, both the processes actually run in the same pace and it had been continued from time immemorial. অর্থাৎ সেই স্মরণাতীত কাল থেকেই প্রকৃতির এই যে খেলা বা প্রকৃতির এই যে বৈচিত্র্য, এটা কিন্তু চলে আসছে। সেটা কি না, ওয়াজ সাঙ্কেন হার্ড অ্যান্ড ড্রাই। কবি বলছেন যেটা ধীরে ধীরে আস্তে আস্তে কি হচ্ছে না, হ্যাড ডিমিনিশড, দিস প্রসেস হ্যাড ডিমিনিশড অথবা স্লোড ডাউন, অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ seemed fervorless as I. এবং আমার মতো প্রকৃতির যে কোনো স্পিরিটেড অবজেক্ট, কবি এখানে বলছেন the idea is that the poet was actually feeling as listless and lifeless as everything devoid of jest, okay, around him. অর্থাৎ আমি লাইনটা আবার বলছি, the idea is that the poet was feeling as listless and lifeless as everything else around him. অর্থাৎ প্রকৃতির অন্যান্য জিনিসের মতো যেমন ভাবে ফার্ভারলেস, জেস্টলেস লাগছে, অর্থাৎ ছন্দহীন বা তাদের মধ্যে যে বর্ণহীন বা ছন্দহীন বলতে পারি আমরা, বা বৈচিত্র্যহীন, কবি বলছেন ঠিক প্রকৃতির অন্যান্য জিনিসের মতনই তিনি নিজেকেও ভীষণভাবে ফার্ভারলেস, অর্থাৎ ডিভাইড অফ জেস্ট, and every spirit upon earth seemed fervorless as I. অর্থাৎ as the poet was feeling restless, without any jest, without any enthu,
Similarly, all the beautiful objects of nature seemed like him, fervorless or restless. ওকে, আমরা আসছি পরের পার্টটায়। ততক্ষণ তোমরা এই স্ট্যান্ডার্ড একটু পড়ো, তারপর আমরা নেক্সট পার্টে আসছি। ওয়েট আ লিটল বিট। ওয়েলকাম ব্যাক টু উড়ান পাঠশালা। আমরা ডার্কলিং থ্রাস কবিতাটা পড়ছিলাম। আমরা এই পার্টটা পর্যন্ত ডিসকাস করেছিলাম, and every spirit upon earth seemed fervorless as I. এবার আমরা নেক্সট পার্টে আসছি। At once a voice arose. তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম যে দুটো স্ট্যাঞ্জা, এই দুটো স্ট্যাঞ্জা আমরা দেখলাম। The poet here beautifully describes, depicts the wintry season, and at the same time the decay and desolation of the wintry season, and at the same time poets and nature also, poets mental condition also. Okay, so third stanza আমরা আসবো। The third stanza is all about Thrass's beautiful song, joyous song. At once, immediately, কবি বলছেন a voice arose, একটা কণ্ঠস্বর, একটা গলা তিনি ক্রিয়েচার, একটা প্রাণী, একটা ক্রিয়েচারে তিনি গলা শুনতে পেলেন। আমরা একটু পরেই আসবো, থ্রাসের কথা বলছি এখানে। At once a voice arose among the bleak twigs overhead. Bleak মানে হচ্ছে এখানে sad, bleak means sad। আচ্ছা, বা ডাল বলতে পারি আমরা, ডাল অ্যান্ড ডার্ক, স্যাডও বলতে পারি আমরা, অথবা আমরা ডাল অ্যান্ড ডার্ক, ডাল অ্যান্ড ডার্ক। ওকে, আচ্ছা, টুইগস ওয়ার্ডটার মানে কি? The leafless branches of the trees. Twigs মানে হচ্ছে the leafless branches of the trees. Okay, overhead। অর্থাৎ কবি বলছেন যে ইমিডিয়েটলি তিনি একটা আওয়াজ বা শব্দ তিনি শুনতে পাচ্ছেন। A voice arose among the bleak twigs overhead, অর্থাৎ he heard a voice, a sound which was coming from a dull, dark, leafless branches of the trees. In a full-hearted, even in a full-hearted, এখানে full-hearted মানে হচ্ছে ardent। তাহলে ardent আমরা passionate বলতে পারি, ardent। ওকে, অথবা felt fully, in a full-hearted, even song। even song মানে evening song, এটা contracted form। তাহলে আমি কি লিখলাম? evening song। ওকে, of joy illimited, মানে হচ্ছে indefinite। ওকে, unlimited। তাহলে illimited মানে হচ্ছে unlimited, of joy illimited and aged thrush। aged means এখানে old, thrush a singing bird। আচ্ছা, তাহলে অর্থাৎ immediately, at once the poet actually had an occasion, that is he heard a voice which was coming from dull, dark, leafless branches of the trees, and বলছি কবি বলছেন যে এই কণ্ঠস্বরটা, এই আওয়াজটা ছিল উদাত্ত কণ্ঠে, ফুল হার্টেড। অর্থাৎ এই সন্ধ্যাবেলা ইভিনিং এ কমপ্লিট এফর্ট দিয়ে, অর্থাৎ কি বলবো, আমরা বলতে পারি এফর্টলেস মিউজিক, অর্থাৎ আর্ডেন্ট যে কণ্ঠস্বরটা তিনি শুনতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে কেউ খুব উদাত্ত কণ্ঠে গাইছে, মানে একদম গলা ছেড়ে গাওয়া, যেটাকে আমরা বলতে পারি। বুঝতে পারলে? অফ জয়, এবং এই গানের মধ্যে যে আনন্দটা আছে, সেই আনন্দটা কি? আনলিমিটেড, অর্থাৎ আনলিমিটেড জয়। The poet here felt that this particular voice was full of indefinite, boundless joy। অর্থাৎ ultimately a thrush, an aged thrush, an old thrush। frail মানে এখানে weak বা feeble, weak বলতে পারি আমরা, বা feeble। gaunt means হচ্ছে thin, small মানে ছোট। অর্থাৎ he was hearing, he heard the beautiful song by an old, weak or feeble, thin thrush এখানে singing word। actually you know এর আগেও আমরা
তোমাদের সিলেবাসের মধ্যে আমরা স্কাইলার্ক পড়েছি, ওকে, তারপর নাইটিঙ্গেল, স্কাইলার্ক, কাক্কু। তো all of the birds actually are singing birds. They have the capability, they have the potency of singing in a beautiful voice. তাহলে এখানে similarly thrush is one kind of singing bird. কবি এখানে থ্রাসকে তিনি এক্সপ্লেইন করেছেন যে অ্যাকচুয়ালি থ্রাস অ্যাপিয়ার্ড এজেড, অর্থাৎ একটু বয়স হয়ে গেছে, এবং থ্রাস পাখিকে তিনি বলছেন যে তাকে খুব উইক লাগছে, ফেবল লাগছে, এবং স্মল, ভেরি স্মল, ইন ব্লাস্ট বিরাফেল প্লিউম, অর্থাৎ ব্লাস্ট বিরাফেল প্লিউম, এবং এই থ্রাসের যে ফেদার, তার যে ডানাগুলো, which are badly beaten and disordered by the storm, by the heavy storm, এবং ঝড়ে তার যে ফেদার গুলো খুব বিধ্বস্ত হয়েছে। in blast beruffled plume, অর্থাৎ his feathers are badly beaten by the storm, অর্থাৎ ঝড়ের তাণ্ডবে তার যে পালকগুলো বা তার যে ডানাগুলো বিধ্বস্ত। had chosen thus to fling his soul, to fling his soul, এখানে fling মানে অ্যাকচুয়ালি fling কথাটা মানে থ্রো, fling ওয়ার্ডটার মানে অ্যাকচুয়ালি থ্রো, অর্থাৎ এই ওয়ার্ডটার এই সেন্টেন্সটা এখানে দেখো অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে টু pour out its heart. Thrush was singing out of its fullest effort, অর্থাৎ heartfelt সং বলতে পারি আমরা, অর্থাৎ thrush was singing effortlessly এবং in a full-fledged enthu upon the growing gloom, the thickening darkness, upon the growing gloom, অর্থাৎ আস্তে আস্তে অন্ধকার নামছে, ঘন অন্ধকার। growing gloom মানে thickening darkness, the darkness is growing, actually যত দিন গড়াচ্ছে আস্তে আস্তে ঘন অন্ধকার, deep darkness actually descends, comes down on the nature, and upon that particular thickening darkness an aged thrush was singing with its full heart, with its complete heart. Acha, so little cause for caroling, so little cause for carolings. আচ্ছা দেখো, carolings ওয়ার্ড অ্যাকচুয়ালি মানে হচ্ছে সিঙ্গিং অফ সংস, Christian carols actually, caroling word মানে হচ্ছে Christian songs which are sung actually during a festive season, especially at the time of Christmas, of such ecstatic sound. Ecstatic means joyous music. So little cause for carolings of such ecstatic sound was written on terrestrial things. Terrestrial কথাটা এখানে মানে হচ্ছে earthly, okay. ecstatic ওয়ার্ডটার মানে লিখে নাও, ecstatic means এখানে joyous, ecstatic মানে হচ্ছে joyous, terrestrial মানে বললাম earthly. So little cause for carolings of such ecstatic sound was written on terrestrial things. of far মানে দূরে, or nigh মানে হচ্ছে near, অর্থাৎ এখানে দেখো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি the poet was totally unaware, কবি এখানে বুঝতে পারছেন, he was totally ignorant যে what are the beautiful objects, প্রকৃতির মধ্যে he can't observe, he can't see, he can't visualize any objects of nature, ঠিক আছে, which are responsible for Thrush's beautiful song. তিনি প্রকৃতির কোনো জায়গায় তিনি বুঝতে পারছেন না, অনুধাবন করতে পারছেন না, তিনি ফিল করতে পারছেন না যে প্রকৃতির এমন কোনো বিউটিফুল অবজেক্ট নেই বা এমন কোনো জায়গা নেই যেটা দেখে থ্রাশ ইন্সপায়ার্ড হবে, অর্থাৎ এনথুজিয়াস্টিক হবে এবং সে তার উদাত্ত কণ্ঠে গান গাইবে। So little cause, the poet was totally unaware regarding the reason or cause of such ecstatic or beautiful song sung by Thrush. দূরে বা কাছে প্রকৃতির এমন কোনো জায়গা তিনি খুঁজে পাচ্ছেন না বা তিনি নিজে দেখতে পাচ্ছেন না যেটার কারণে এই থ্রাশ সুন্দর গান গাইছে। আচ্ছা,
তাহলে এখানে ফার মানে হচ্ছে একটা ডিস্টেন্স, নাই মিনস ওয়ার্ডটা হচ্ছে নিয়ার, ফার মানে হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স, দূরে। ওকে, দ্যাট আই কুড থিঙ্ক দেয়ার ট্রেম্বল থ্রু, দেখো that I could think there trembled through. Actually, it's a happy song which seemed to be wishing a good night to every listener. That I could think there trembled through his happy good night air. এই যে দেখো, his happy good night air. Actually, his happy good night air অর্থাৎ থ্রাসের এই গান শুনে মনে হচ্ছে থ্রাস যেন তার এই সুন্দর গান দিয়ে উইশ করছে কাকে না, এভরি লিসেনার। অর্থাৎ ইটস হ্যাপি সং which seem to be wishing a good night to every listener. Is happy good night air some blessed hope, some blessed hope, aware of মানে of which okay he knew and I was unaware. অর্থাৎ কবি এখানে বলছেন যে থ্রাস was definitely aware, was conscious of some hopeful thing, অর্থাৎ some blessed hope, some hopeful matter, some hopeful aspects, যেটার ব্যাপারে থ্রাস হয়তো ভীষণ কনসাস। অর্থাৎ থ্রাস was singing definitely out of some optimistic note, hopeful matters, of which the poet was thoroughly unconscious, the poet was thoroughly unaware and I was unaware. অর্থাৎ দেখো এইখানটা আমি একটু তোমাদের একটু আগেই বলছিলাম যে স্পেশালি দ্য ফোর্থ স্ট্যান্জা আমরা দেখবো যে দ্য পোয়েট এক্সপ্রেসেস দি আইডিয়া দ্যাট দ্য থ্রাস ইজ সিঙ্গিং জয়াসলি বিকজ ইট নোজ অফ সাম গুড ফরচুন। অর্থাৎ পারহ্যাপস দ্য পোয়েট অ্যাজিউমস, কবি এখানে ভাবছেন যে থ্রাস ডেফিনেটলি ইজ অ্যাওয়ার অফ সাম গুড হোপ, সাম গুড ফরচুন। সেই গুড ফরচুনটা কিনা হুইচ ইজ টু ব্লেস দিস ওয়ার্ল্ড। অর্থাৎ যেটা কবি বিশ্বাস করছেন যে থ্রাস অপটিমিস্টিক, যে তার এই গুড হোপ বা তার এই এক্সপেকটেশন এটা ডেফিনেটলি উইল ব্লেস দ্য inhabitants of the world, okay, to bless this world, while the poet himself is unaware of any such blessing. কবি সেটা জানা নেই। The poet can see nothing on the earth to make the thrush happy, আমি একটু আগে যেটা বললাম, and therefore the thrush's happy song indicates some hope of a blessing which the bird feels but about which the poet knows nothing at all. অর্থাৎ দেখো এইখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি a conflict is going on, একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট চলছে। সেই কনফ্লিক্টটা কি না, কবি বলছেন যে thrush knows the source of its happy song, of its joyous song, whereas the poet is unaware, is unconscious regarding the reason of thrush's song. তাহলে থ্রাস যেটা জানছে, অর্থাৎ পাখি যেটা জানছে, যে সোর্স থেকে সে গান গাইছে, উদাত্ত কণ্ঠে সুন্দর গান গাইছে, এটা ডেফিনেটলি সাম ডিভাইন হোপ, সাম ব্লেসিং, সাম অপটিমিস্টিক নোট, এবং থ্রাস ইজ কনফার্ম দ্যাট সাচ অপটিমিস্টিক নোট উইল ব্লেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট দ্য পোয়েট ইজ কমপ্লিটলি আনঅ্যাওয়ার, আনকনসিয়াস অফ দ্যাট মিস্টেরিয়াস রিজন অফ থ্রাসের সং। তাহলে এই জায়গায় আমরা দেখব যে কবি এটাই বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি ন্যাচারাল যে কোনো ফেনোমেনা বা ন্যাচারাল যে কোনো অবজেক্ট, নেচারের যেটা পার্ট বলতে পারি, তো সেটা সবসময় বিউটিফুল লাগে, সেটা সবসময় আমাদের খুব সুদিং লাগে, যেটা অনেক ক্ষেত্রে তো প্রকৃতির রহস্য বা প্রকৃতির অনেক কিছু যেটা মানুষ হয়তো ডিসকভার করতে পারে না। তাহলে থ্রাসকে এখানে কবি বলছেন যে ডেফিনেটলি, যদিও এটাকে এখানে সিঙ্গিং বার্ড হিসেবে তিনি এক্সপ্রেস করেছেন, প্রেজেন্টেশন করেছেন, কিন্তু কবি এটা বলছেন যে sometimes some elements of nature have the farsightedness rather than human being. অর্থাৎ মানুষ যেটা ফিল করতে পারে না, মানুষ যেটা বুঝতে পারে না, সেটা অনেক ক্ষেত্রে অনেক নেচারের অবজেক্ট সেই ফারসাইটেডনেস বা সেই যে প্রফিট লাইক ভিউ, ঠিক আছে, সেই ক্যাপাবিলিটিটা প্রকৃতির অবজেক্টের মধ্যে থাকে। কবি যেটা তিনি মিস করছেন। তাহলে ইটস এ বিউটিফুল পোয়েম। আমার মনে হয় ডেফিনেটলি প্রত্যেকে তোমরা কবিতাটা আবার একবার পড়বে, প্রত্যেকটা লাইনের মিনিং যেভাবে আমি বললাম নিজেরা ট্রাই করো,
করার পর এখান থেকে মডেল কোয়েশ্চেন্স আমি দেবো, সেই মডেল কোয়েশ্চেন্স গুলো তোমরা ফলো করো। তারপর যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি আই উইল শেয়ার মি অবভিয়াসলি। ওকে, থ্যাংক ইউ।